হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স গুরু। তো ক্লাস 10 ম্যাথামেটিক্সের এবিটিএ টেস্ট পেপারের আরও একটা পেজ নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো আমার কাছে আগে অলরেডি তোরা এবিটিএ টেস্ট পেপারের 3টে পেজ করে ফেলেছিস। আজকে আমাদের 4 নম্বর পেজ। অঙ্কগুলো কিন্তু আমার করানোর সঙ্গে সঙ্গে তোরা যেমন যেমন দেখছিস তেমন তেমন কিন্তু প্র্যাকটিস করতে থাক। পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই 4 নম্বর পেজটা শুরু করি। চলো, প্রথম অঙ্কটা দেখো কি বলছে। বলছে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা হবে। তাহলে দেখ, একটা জিনিস মাথায় রাখবি, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে, বা যে কোনো মানে ধর তোর বছর যে কোনো বলে দেওয়া থাকুক, 8 বছরে দ্বিগুণ হওয়া বলতে কি বোঝায়? 8 বছরে দ্বিগুণ হওয়া মানে দেখ, আমি 100 টাকা দিয়েছিলাম, সেটা আমার 200 টাকা হয়ে গেল। তার মানে কি, আমার আসল কত ছিল? 100 ছিল, আরও 200 টাকা হলো মানে কি, সুদ হিসেবে কত? 100 টাকায় আসলো। তার মানে যেটা আমার আসল ছিল সেটাই যদি আমার সুদ হিসেবে আসে, তবেই কোনো মূলধন কি হয়ে যাবে? সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? পি সমান সমান যদি আমরা ধরে নিই এক্স টাকা, তাহলে আই সমান সমানও কি হবে? এক্স টাকা। তবেই তো কোনো একটা জিনিস গিয়ে দ্বিগুণ হবে, অর্থাৎ 2x হবে, তাই না? আর এখানে সময় কত? টি কত? 8 বছর। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে আর বার করতে বলেছে। তাহলে আর ইকুয়াল টু ফর্মুলা কি? 100I/pt। তার মানে দেখো কি আসছে, 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু এখানে হচ্ছে আমার কত? 8। কেটে গেল, তাহলে এখানে কাটলে কত হয়? 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 2, মানে অ্যান্সার হচ্ছে 12.5%। তার মানে কোন অ্যান্সারটা ঠিক? আমার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ফার্স্ট কোশ্চেন গেল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে a প্লাস বি সমান সমান √15, a মাইনাস বি সমান সমান √7। তাহলে a ইন্টু বি এর মান কত? তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেল। আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো। বলছে a প্লাস বি সমান সমান √15 আর a মাইনাস বি সমান সমান √7। তাহলে কিসের মান বার করতে বলেছে? এ বি এর মান বার করতে বলেছে। তাহলে দেখ, এখানে আমরা এইটারও যদি স্কোয়ার করে দিই, এইটারও যদি স্কোয়ার করে দিই, এইটা স্কোয়ার করলে কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। সেখানে এ বি যুক্ত একটা টার্ম থাকবে। এখানেও যদি আমরা এটাকে স্কোয়ার করি, তাহলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, সেখানেও এ বি যুক্ত একটা টার্ম থাকবে। তাহলে দেখ, করলে বুঝতে পারবি, যদি আমরা উভয় পক্ষের বর্গ করে দিই, যখনই কোনো জিনিসে কিন্তু বর্গ করবি তোদের কিন্তু পাশে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই। আমি কিন্তু এটা এক লাইনে করে দিলাম, তোরা কিন্তু সেটা করবি না। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 15। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে? 15 মাইনাস 2ab। ওকে, গেল, এই দিকটা আমার গেল। এবার এই দিকটায় চলে আসো, এইটাকেও যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? তাহলে আমার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7। তাহলে দেখো, এবার তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা আমি জানি, তাহলে এই ভ্যালুটাই যদি আমি এখানে বসাই তাহলে কত হবে? 15 মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে কি দাঁড়ালো? 15, 7টা এদিকে আসলে কি হয়ে গেল? -7, আর 2ab মাইনাস 4ab সেটা ওদিকে গেলে কি হয়ে গেল? প্লাস 4ab। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? 4ab ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 8 দাঁড়াচ্ছে না? তাহলে সেখান থেকে ab ইকুয়াল টু কত পেলাম? এবি ইকুয়াল টু আমরা 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবি এর মান হচ্ছে আমার 2, তার মানে বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, গেল। চলো, নেক্সট কোন অঙ্কটা আছে? নেক্সট অঙ্কটা আছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার হলে সি কোণের মান কত? তাহলে দেখো, এটা ত্রিভুজ আঁকার আগে আমরা যদি একটা নর্মাল জিনিস দেখি, 3 নম্বর অঙ্কটা যদি আমরা নর্মাল জিনিস খেয়াল করি, এবি স্কোয়ার ইকুয়াল টু 2ac স্কোয়ার। আবার আমাকে বলে দিয়েছে এসি আর বিসি হচ্ছে সমান। তাহলে এখানে কতগুলো এসি স্কোয়ার আছে? দুটো এসি স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা এটাকে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখতে পারি তো? তাহলে এবার যদি এবি স্কোয়ার, একটা এসি স্কোয়ারকে আমরা রেখে দিলাম, আর একটা এসি স্কোয়ারকে আমরা বিসি স্কোয়ার আকারে লিখতে পারি তো? তাহলে দেখো, 3 রকম বাহু আছে না? এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা কোথায় পাই? এটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এই যে কোণটা হয়ে গেল সেই কোণটা অতিভুজের মধ্যেই পড়বে। তাহলে এবি যদি অতিভুজে হয়, তার মানে ধরে নাও এবি যদি অতিভুজ হয়, তার মানে এবি অতিভুজ, তার মানে সি কোণটা কোথায়, সি কোণটা অবশ্যই কি হবে আমার সমকোণ হতে বাধ্য। হ্যাঁ, সি তাহলে হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। চলো পরের অঙ্কটা দেখো। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1 এবং উচ্চতার অনুপাত 1:4 হলে আয়তনের অনুপাত কত? খুব সাধারণ একটা অঙ্ক। দুটো এখানে চোঙ আছে, আমরা এভাবে ধরে নিই। তাহলে এখানে কি বলেছে, ব্যাসার্ধের অনুপাত 2:1, তার মানে একটার অনুপাত হচ্ছে 2r, একটার হচ্ছে r। আর এখানে কি বলেছে 1:4, তার মানে একটার হচ্ছে শুধু h আর একটার হচ্ছে 4h। এবার যদি এদের আমি আয়তন বার করি তাহলে কি পাই r স্কোয়ার মানে 2r² h, আর এখানে কি হবে পাই r² h এর জায়গায় 4h। তার মানে এটা কি দাঁড়াচ্ছে 4 পাই r² h, আর এটাও দেখো কি দাঁড়াচ্ছে 4 পাই r² h। তাহলে দুটো সেম জিনিসের যদি আমরা অনুপাত করি তাহলে কি পাবো, অবশ্যই 1:1 পাবো। ঠিক আছে, গেল। নেক্সট এই অঙ্কটা দেখো, সাইন 2θ ইন্টু সেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কোনটা হবে? সাইন 2θ ইন্টু সেক 70 ডিগ্রি হলে ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কি হবে? অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। চলো আমরা শুরু করি অঙ্কটাকে। কি বলছে, সাইন 2θ ইকুয়াল টু সেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1 গেল। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি এখানে দেখো 2θ আর 70 দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু কোনোভাবে কোনো মিল নাই। আমরা যদি 20 আর 70 থাকতো তাহলে বলতে পারতাম স্যার এটা পুরক কোণ হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু এখানে কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে 70-র সাথে সেক 70-র সাথে কোন জিনিসটা গুণ হলে আমরা 1 পাই? সেক 70-র সাথে কি গুণ হলে 1 পাওয়া যায়? সেক কার উল্টো? সেক কসের উল্টো। তাহলে আমরা এখানে এই জিনিসটা বলতে পারতাম যে cos 70 ডিগ্রি ইন্টু সেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা তো আমরা বলতেই পারি, তাই তো? এটা আমরা আমাদের মতন বলতে পারলাম। এবার দেখো যে জিনিসটা আমার দেওয়া ছিল, সেখানে সাইন 2θ আছে। সাইন 2θ যদি থাকে, 2θ এর পূরক কোণ কি? 2θ এর পূরক কোণ কে স্যার? 90 মাইনাস 2θ। তাহলে এই জিনিসটাকে যদি আমি পূরক কোণ আকারে লিখি, এখান থেকে ডাইরেক্ট নিয়ে এসে যদি এই জিনিসটাকে আমি লিখি সাইন 90 মাইনাস 2θ লেখা যায় তো অবশ্যই। পূরক কোণের 90 মাইনাস পূরক কোণ এভাবে লিখলাম, অবশ্যই লেখা যায়, ইন্টু সেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1। তার মানে এই জিনিসটা কি দাঁড়িয়ে গেল? এটা দাঁড়িয়ে গেল দেখো cos 90 মাইনাস 2θ ইন্টু সেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা তো আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কি তুলনা করেছিলাম, এখানটা একটু ভালো করে দেখো। এখানে আমরা কি করেছিলাম, cos 70-এর সাথে sec 70 যদি গুণ করা হয় তাহলে 1 আসছে। এখানে আমরা কি পেলাম, cos 90 মাইনাস 2θ সাথে যদি sec 70 গুণ করা হয় তাহলে 1 আসছে। তাহলে এই দুটোকে যদি, এটাকে আমরা নাম্বার দিই 1, এটাকে আমরা নাম্বার দিই 2, যদি আমরা 1 ও 2-কে তুলনা করে পাই কি পাবো, cos 90 মাইনাস 2θ ইকুয়াল টু হচ্ছে কত, cos 70 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 2θ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে 2θ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 90 মাইনাস 70 মানে হচ্ছে 20 ডিগ্রি। দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে আমার কি দাঁড়াচ্ছে, থিটার মান হচ্ছে আমার 10 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু যদি বুঝতে না পারো, আবার দেখো মেইন জায়গাটা কিন্তু এখানেই, 2θ এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 2θ, তাই সাইনকে আমি কসের আকারে নিয়ে যাব, কারণ এখানে সেক আর সাইনের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে সেটাকে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমি কসের আকারে লিখলাম 1, আর 2θকে আমি কসে কনভার্ট করে দিলাম, দিয়ে এই দুটোকে কম্পেয়ার করে আমরা অঙ্কটা কিন্তু সলভ করলাম। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 6 7 x
8y9 সংখ্যাগুলির গড় 8 হলে কোনটা সত্য হবে? খুব সহজ একটা অঙ্ক। তার মানে গড়ের অঙ্কর ক্ষেত্রে আমরা এখানে কি করব, দেখো কি করব, এগুলো যদি যোগ করি তাহলে যতগুলো সংখ্যা আছে সেটাতে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে 6, আচ্ছা যোগটা আমরা লিখছি না, এখানে আমরা করে দিই 6, 13, 21, 30, 30 প্লাস এক্স প্লাস ওয়াই বাই কতগুলো সংখ্যা আছে? 6টা আছে, বাই 6 সমান সমানই দাঁড়াচ্ছে আমার 8। তাহলে 30 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি দাঁড়ালো? 48 দাঁড়ালো। 30টা যদি এদিকে চলে যায়, দিয়ে যদি মাইনাস হয়ে যায়, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18। কোনটা অপশান আমার? এইটা হচ্ছে আমার ঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল। এমসিকিউগুলো বেশ মোটামুটি ভালোই ছিল। চলো আমরা নেক্সট চলে যাই শূন্য স্থান পূরণ। চলো দেখ, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধির সুদের সমষ্টিকে কি বলা হয়? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? কি বলা হয়? চক্রবৃদ্ধি সুদ আর আসলকে একসাথে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি, তাই তো? মূল বানানটা ময় দীর্ঘ না হস্য, তোরা একটু দেখে নিবি, আমার ডাউট লাগে এগুলো। যাই হোক, সমূল চক্রবৃদ্ধি। ওকে, কোন গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি ভ্যারিজ অ্যাজ কি হবে? দেখো, এটা কিন্তু ডাইরেক্ট আমরা বলতে পারি স্যার, যদি কোনো একটা গোলক থাকে, ছোট গোলকের ক্ষেত্রে আয়তন যা হবে, বড় গোলক হলে আয়তন বেড়ে যাবে, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ আর, এটাই তো হওয়া উচিত। কিন্তু এখানে করলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। কি কেন? দেখ, কারণ দেখ ভি মানে কি? 4/3 পাই আর কিউব, এই টোটাল জিনিসটা তো কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা যদি কে ধরে নিই, তাহলে কি বলা যায়? ভি ইকুয়াল টু কে আর কিউব। তাহলে এই জিনিসটাকে রিপ্লেস করে আমরা কি বলতে পারি? ভি ভ্যারিজাস আর কিউব। তাহলে এখানে অপশন কি হবে? মানে অপশন তো না, এটা শূন্যস্থানে কি হবে? ভি ভ্যারিজাস আর কিউব হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ কি হবে? বৃত্তস্থ সামান্তরিক মানে ধরো এই যে সামান্তরিকটা আছে সেটা বৃত্তস্থ। বৃত্তস্থ সামান্তরিক বা বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য একটা কি জানি আমরা? যে বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। মানে আমি বলতে পারি, দেখো এখানে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সম্পূরক। মানে এ বি সি ডি, এ আর সি পরস্পর সম্পূরক। এবার দেখো আমাকে কি বলে দিয়েছে? এই কোণটার মান বার করতে হবে। আবার সামান্তরিকের কি জানি? বিপরীত কোণগুলোর মান কি হয়? সমান হয়। তাহলে এই দুটো যদি সমান আর সম্পূরক হয়, তাহলে প্রত্যেকে কত করে হবে? 90 ডিগ্রি করে হবে না? তাহলে এর মান কত? 90 ডিগ্রি। এখানে তোমরা কিন্তু চাইলে কেউ সমকোণও লিখতে পারো। ঠিক আছে, চলো এখানে দেখো, কারণ সমকোণটা লেখা যাবে কেন আমি বলে দিই। এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নাই। ইকুয়াল দেওয়া থাকলে 100% 90 ডিগ্রি লিখতে হতো। যেহেতু ইকুয়াল দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে কোণ এ সমকোণ এটাও আমি লিখতে পারি। ঠিক আছে, 90 ডিগ্রি ওখানে লেখা যায়, যে কোনো একটা। কিন্তু যদি ইকুয়াল দেওয়া থাকতো অবশ্যই কিন্তু 90 ডিগ্রি লেখাটাই বেটার। চলো নেক্সট। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা, এটা একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তলটা ফাঁপা নয়, তলটা সলিড, তাহলে কত? এখানে 2। চলো, সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন 3 থিটা এর মান কত? খুব সহজ একটা অঙ্ক। সাইন থিটা ইকুয়াল টু হাফ, সাইন কতর মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে থিটার মান কত? 30। তাহলে 3 থিটা মানে কত? 90। সাইন 90 ভ্যালু কত? 1। মধ্যগামিতার মাপকগুলি হলো গড় ড্যাশ সংখ্যাগুলো মান। আমরা কি বসবে এখানে? মাঝখানে মধ্যমা বসে যাবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানগুলো কিন্তু একদম জলের মতন সহজ ছিল। এগুলো আশা করছি কারোর কোনো অসুবিধা থাকবে না। চলো, সত্য মিথ্যা। যাহা বলিব সত্য বলিব না, এখানে যদিও মিথ্যাও বলে এরা, এমনটা নয় যে সবই সত্য হবে। কিন্তু একটা মজার জিনিস আমরা খেয়াল করি, বেশিরভাগটা না, আমি এটা খেয়াল করেছি, মিথ্যা বেশিরভাগটা দিয়ে দেয়। এটা অনেক সময় তোরা যদি কেউ খেয়াল করিস, খেয়াল করবি। আবার এইভাবে আবার পরীক্ষায় কিন্তু সব মিথ্যা করে আসিস না, সেই দায় কিন্তু আমার না। হ্যাঁ, চলো যাই হোক, অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত এক্স ওয়াই জেড, সময়ের অনুপাত এ বি সি হলে তাদের লাভের অনুপাত এ এক্স বি ওয়াই সি জেড। তাহলে এর প্রথম জনের টাকাটা ছিল এক্স, কত বছর ধরে কেটেছে? এ বছর ধরে। দ্বিতীয় জনের বি ওয়াই বছর ধরে, ওয়াই বি বছর ধরে। আর তৃতীয় জনের হচ্ছে জেড সি বছর ধরে কেটেছে। তাহলে কি অনুপাত তো এটাই হবে।
একদম এরা সত্য বলছে। চলো সত্য। 2 নম্বর কি আছে দেখো, 2 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। এবার বাস্তব কি রকম সেটা কিন্তু বলে দেয়নি, তার মানে বাস্তব বলেছে। মানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে ওটা বাস্তব হবে কিন্তু সমান হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে এটা কি হবে, বাস্তব এবং অসমান হবে। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই সমান হোক চাই অসমান হোক বীজদ্বয় অন্তত বাস্তব হবে। তাহলে আমরা দেখি এখানে বি স্কোয়ার এখানে কে, এখানে বি স্কোয়ার হচ্ছে আমাদের, বি হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর স্কোয়ার, ধুর মাথা, চলো 1 এর স্কোয়ার মাইনাস 4ac, এর জায়গায় 1 এর জায়গায় 1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে -3 দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে বাস্তব হওয়ার কোনো প্রশ্নই নেই, এ কিন্তু মিথ্যা। চলো 3 নম্বর কি বলছে, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, একটু আগেই আমরা করলাম, বৃত্তস্থ সামান্তরিক ছিল তার একটা কোণ কত ছিল, এটা 90 ডিগ্রি ছিল, তার মানে দেখো এটাও 90 ডিগ্রি হবে, তাহলে সব কোণ 90, মানে এটা কি একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়, তাহলে এটা কি হচ্ছে, এটা তার মানে সত্য হচ্ছে। নেক্সট, সূর্যের উন্নতিকোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। এটা দেখো, এটা করার জন্য কিন্তু অঙ্ক করার প্রয়োজন নেই, আমরা কিন্তু দেখো ভূগোলেও শিখেছি যে একটা দণ্ড যদি থাকে, যখন সূর্য আছে দুপুর 12টার সময় তার ছায়ার দৈর্ঘ্য সব থেকে কম হয়, তার মানে দুপুর 12টায় কি একদম স্ট্রেট লাইনে আছে, মানে এখানে কি হচ্ছে, ধর এখানে ছিল, ধর এই জায়গায় সূর্যটা ছিল, তাহলে ছায়াটা অনেক বড় হবে, যত কাছে যেতে থাকবে তত কি হবে, ছায়াটা কমতে থাকবে। তাহলে দেখো কমে যাওয়া মানে কি, ধরো এরকম ছিল, এবার ধরো এই কাছে চলে এলো, তাহলে উন্নতিকোণটা বেড়ে গেল, কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি হবে, কমে যাবে, ঠিক আছে। তাহলে সূর্যের উন্নতিকোণ বাড়ার সাথে সাথে ছায়ার দৈর্ঘ্যটা কি হয় আমাদের, কমে যায়, তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়বে না, ছায়ার দৈর্ঘ্য কমবে, এটা কিন্তু মিথ্যা। 5 নম্বর দেখো, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 4 গুণ হবে। এটা অলরেডি আমি অনেকবার বলে দিয়েছি, 4/3 পাই আর কিউব, এটা যদি 2r কিউব হতো তাহলে এটা কি হয়ে যেত, 8r কিউব হয়ে যেত, মানে 8 গুণ হতো। এটা কিন্তু কখনোই না, এটা কিন্তু ডাইরেক্ট মনে রেখে দিবি, এটা কিন্তু বারবার করে দেখার প্রয়োজন নেই। নেক্সট দেখো, এর সংখ্যাগুরু মান 10, আমি দেখতেই পাচ্ছি 9 অনেকবার বেশি আছে, এরাও কিন্তু খুব বড় মিথ্যে কথা বলছে, তার মানে এগুলো হচ্ছে এই গেল আমাদের। তাহলে দেখো মিথ্যা পেলাম আমরা 4টে, সত্য পেলাম 2খানা, যে জিনিসটা আমি তোদেরকে বললাম দেখ এখানেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। চল নেক্সট 2 নম্বর অঙ্কগুলোর ক্ষেত্রে আসি আমরা। 2 নম্বর অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ, প্রথম অঙ্কটা কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে প্রথম অঙ্ক বার্ষিক 10% সরল সুদের হারে, আর হচ্ছে আমার 10%, পি আমাকে বার করতে বলেছে জানি না, আই হচ্ছে কত 1 টাকা, টি কত মাসিক সুদ বলেছে, তাহলে 1 মাসকে বছরে কনভার্ট করলে 1/12 বছর। তাহলে এখানে পি ইজ ইকাল টু 100i বাই টি আর, তার মানে 100 ইন্টু 1/12 ইন্টু এখানে হচ্ছে আর এর জায়গায় 10, তাহলে এটা কেটে গেল, দেখ 1/12টা উল্টে গেলে 12 হয়ে যাবে, 12 ইন্টু 10 মানে হচ্ছে 120 টাকা, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি 120 টাকা গেল। নেক্সট অঙ্ক দেখো, বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এটা দেখো, এটা আমাদের কি করব, আমরা ফর্মুলা কি জানি, a ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে 441, পি কত বলে দিয়েছে 400, 8টায় আমাকে বার করতে বলেছে, আর বছর কত বলে দিয়েছে 2 বছর বলে দিয়েছে। তাহলে এটাকে সমাধান করো, তাহলে এটাকে সমাধান করলে কি হয়, 441, 400 এদিকে এসে বাই হয়ে গেল, এদিকে কি 1 প্লাস আর বাই 100। দেখো আমি এখানে একটু স্টেপ জাম্প করছি, হ্যাঁ, কারণ যেহেতু ভিডিওটা ছোট করার ব্যাপার আছে, এখানে স্কোয়ারটা এদিকে আসলে কি যাবে, রুট হয়ে যাবে না। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারবো, এটাকে 21/20, তার সাথে সাথে এদিকে দেখে একটা এদিকে আছে, এটা এসে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে r/100। তাহলে দেখো r/100, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 21, আর -20 হয়ে যাবে, তার মানে এটা দেখো 21 - 20/20 ইকুয়াল টু r/100, তাহলে 1/20 ইকুয়াল টু r/100, তাহলে r ইকুয়াল টু 100/20 মানে হচ্ছে
5%। তাহলে সুদের হার কত পেলাম আমরা? সুদের হার পেলাম আমরা 5%। হলো? চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলছে? 2x প্লাস 1/x ইকুয়াল টু 2। তাহলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? এই অঙ্কটা করার জন্য দেখো, আমরা যদি এটাকে প্রথমে যোগ করে দিই, এক্স স্কোয়ার তো না, প্রথমে এক্স তাহলে এখানে কি হয়ে যাবে? 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে দেখো 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এবার দেখো আমার এখানে কত আছে? 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 1টা পেয়েছি, এক্স একটা পাচ্ছি না। স্যার তাহলে এদিক থেকে নিয়ে চলে আসবো, কিন্তু বাবু এদিক থেকে নিয়ে আসলে তো 2x এদিকে নিয়ে আসলে তো মাইনাস হয়ে যাবে, এদিক থেকে নিয়ে আসতে পারবো না। তাহলে এখানে যদি আমাকে একটা এক্স বসাতে হয়, তাহলে আমাকে এদিকেও একটা এক্স বসিয়ে দিলাম আমি, তাহলে 3x হয়ে গেল। এই জিনিসটার মান তাহলে আমি 3x পেলাম, তাহলে সেই মানটাই তুমি এখানে বসিয়ে দাও x, আর এই জিনিসটার মান এখানে আমি পেলাম কত? 3x। তাহলে x যখনই কেটে গেল অ্যান্সার হয়ে গেল কত? 1/3 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমাদের কি বলছে? নেক্সট আমাদের বলছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এইটার বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এই জিনিসটা কত হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মানটা কত হবে? তাহলে এটা আমরা কি করে করবো? 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এর বীজদ্বয় বলে দিছে কি আমার? আলফা আর বিটা। তাহলে কিসের মানটা বার করতে বলেছে আমরা একটু চেক করে নিই। আমাদের মান বার করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এটার মান বলেছে। এটা 4 নম্বর অঙ্ক। চলো তাহলে আলফা বিটা দুখানা বীজ। তাহলে প্রথমত দেখো আমরা বীজদ্বয়ের যদি আমরা যোগফল করি তার মানে কি হয়? বি বাই এ হয়। তাহলে বি কে মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস বি কে, বি হচ্ছে 2, এ কে, এ হচ্ছে 5, তাহলে 2 মাইনাস 2/5। আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল মানে কি? সি বাই এ, সি মানে কি? -3 আর এ মানে কি? 5। তাহলে দেখো এই দুটোর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার এইটাকে যদি আমি এবার যোগ করে দিই আলফা বিটা, তাহলে এখানে কি হয়ে গেল? আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার এটাকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা, যার মানগুলো আমি জানি তার বেসিসে যদি এটাকে আমি সূত্রে প্রকাশ করি তাহলে কি হবে? আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা ব্র্যাকেটে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, তাই তো? তাহলে দেখো এখানে আমার কি হচ্ছে? আলফা প্লাস বিটার কিউব মানে কত? -2/5 তার কিউব মাইনাস 3 আলফা বিটার মান কত? -3/5 আর আলফা প্লাস বিটার মান কত? -2/5 বাই এখানে কত আসছে? -3/5 এটা আসলো। তাহলে এইটাকে যদি আমি এবার সমাধান করি তাহলে কত আসছে রে? তাহলে আসছে এখানে দেখ কত হয়ে যাচ্ছে, মাইনাস যেহেতু কিউব 8/125 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আর বাইরে মাইনাস থাকলে মাইনাসে থাকলো। দেখ 3 আসে 2, 2 আছে 1, 3 × 9 18 বাই নিচে দেখ 25 বাই -3/5। তাহলে চলো দেখো মাইনাসটাকে ওপর থেকে কমন নিয়ে নাও, তাহলে কি হয়ে গেল? 8/125 প্লাস 18/25 আর নিচে -3/5, এটা তাহলে প্লাস হয়ে গেল। তাহলে উপরটুকু দেখো তাহলে কি আসছে আমার? 125 যদি লসাকু হয় এটাকে ভাগ করলে হচ্ছে 1, তাহলে প্লাস এখানে 5, 5 18 90, আর এখানে এই জিনিসটা উপরে গিয়ে উল্টে গেলে কি হয়ে যাবে? 5/3। তাহলে দেখো কত হচ্ছে? 98/125 ইন্টু 5/3। তাহলে এটা কাটলে হচ্ছে কত আমাদের? 25। তাহলে 98/75 হচ্ছে আমাদের অ্যান্সার। বা যদি এটা আমরা যদি পূর্ণ ভগ্নাংশে করতে যাই তাহলে 1 পূর্ণ এখানে হচ্ছে 23/75 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। কিছুই না, জাস্ট বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলটা যদি আমরা জানি তাহলে বাকি সূত্রটা, আর এই সূত্রটা যদি আমরা জানি তাহলে অঙ্কটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ওকে, চলো পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে 10 কেমি, আচ্ছা কেমি না, এটা হবে সেমি, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে দেখো অঙ্কটা কি বলছে, দুটো সমান মানে ব্যাসার্ধের বৃত্ত পরস্পরকে ছেদ করছে, এটা হচ্ছে তাদের সাধারণ জ্যা।
সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে আমাদেরকে? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আমাদেরকে বলে দিয়েছে 12 সেমি। কোথায় চলে গেল রে? আচ্ছা হ্যাঁ, এটা তার মানে হচ্ছে 12। সাধারণ জ্যা আমাদের 12 সেমি। ওকে, আর কি বলে দিয়েছে? বৃত্তটা বলে দিয়েছে, প্রত্যেকটা বৃত্ত 10 সেমি হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা আমরা জানি, তাহলে এটা হচ্ছে এর কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে এটা আমাদের কি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা। তাহলে এই যে দাগটা আমি কাটবো এটা কত হবে? এটা ব্যাসার্ধ, মানে এটা হচ্ছে 10। আবার দেখো এই যে দাগটা কাটবো সেটা হচ্ছে আবার ব্যাসার্ধ, মানে হচ্ছে 10। তাহলে যদি নাম দিয়ে দিই, এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, সিডিটা হচ্ছে আমার সাধারণ জ্যা। তাহলে আর এই মাঝখানের এই বিন্দুটার নাম দিলাম আমি পি। ওকে, দেখো তাহলে আমরা কি বলতে পারি? এ ও বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ জ্যা সিডি। ওকে, এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের যে সংযোজক সরলরেখা সেটা সাধারণ জ্যায়ের সাথে কি হয়? লম্ব হয়। মানে কি, এটা যদি এবি যদি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ হয় আর এটা যদি সাধারণ জ্যা হয় তাহলে এরা পরস্পর কি হবে? লম্ব হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ও সাধারণ জ্যা পরস্পর লম্ব হয়। অতএব এ কি পেলাম আমরা? এপি লম্ব, এপি তো না, হ্যাঁ এপিও লিখতে পারি, এপি লম্ব সিডি ও বিপি লম্ব সিডি। তার মানে এই জিনিসটাও এর উপর লম্ব, এই জিনিসটাও এর উপর লম্ব, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। চলো তাহলে এই জিনিসটা যখনই আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো এখানে আমরা কি করতে পারবো? এখানে আমরা এইদিকে যে ত্রিভুজটা আছে এ সি পি, এই ত্রিভুজটার, তাহলে দেখো আবার আমরা একটা কি জিনিস জানি? আমরা জানি যে এটা তো একটা কি, এটা তো হচ্ছে আমার একটা কি জ্যা, মানে এরকম আছে ছবিটা, এটা হচ্ছে একটা জ্যা। তাহলে কেন্দ্রগামী যদি কোনো লম্ব যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আবার আমরা কি বলতে পারি? অতএব সিপি ইকুয়াল টু পিডি ইকুয়াল টু কত? 12/2 মানে হচ্ছে 6 সেমি। তাহলে এইটার মান কত পেলাম? 6 পেলাম। এবার ওপরের যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এটা তো একটা কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, মানে এই 10 সেমি যেটা আছে এসিটা সেটা হচ্ছে অতিভুজ। অতএব ত্রিভুজ এ সি পি এর এসি স্কোয়ার ইকুয়াল টু সিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, মানে ঠিক আছে জায়গাটা কম পড়ে যাচ্ছে আমাদের একটু। তার মানে দেখো 10 স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। আমরা এখানে করছি, হ্যাঁ যেহেতু আমাদের ওদিকে জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে আমরা এদিকে করি। তাহলে দেখো এখানে 5টা 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার, মানে এপি ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার মানে 100, এটা 36 মানে হচ্ছে √64 মানে হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তার মানে এপির মান পেলাম আমরা কত? এপির মান পেয়ে গেলাম আমরা 8 সেমি। সেম তো এদিকেও 10 আর এদিকে হচ্ছে 6, তাহলে এদিকটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমরা কি বলতে পারি? অনুরূপে বিপি ইকুয়াল টু 8 সেমি। অতএব এবি ইকুয়াল টু
বিপি প্লাস এপি ইকুয়াল টু 8 প্লাস 8 ইকুয়াল টু কি 16 সেমি। অতএব কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্বটা এটা 8 8 মিলিয়ে এই দূরত্বটা কত হয়ে গেল আমার দূরত্বটা হয়ে গেল 16 সেমি। এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, একটু লিখতে হবে আমাদের অঙ্কটার ক্ষেত্রে, সেটা কিন্তু তোরা একটু ভালো করে লিখে একটু সাজিয়ে এভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। চলো পরবর্তী অঙ্ক কি বলছে, বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব এবি ইকুয়াল টু যদি 4 সেমি হয় এবং এসি ইকুয়াল টু যদি 3 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এবি আর এসি পরস্পর লম্ব মানে জিনিসটা অনেকটা এরকম আছে। এই তো হবে না, এখানে বি হবে। এবি আর এসি পরস্পর লম্ব, তার মধ্যে কি বলেছে, এবি হচ্ছে 4, এসি হচ্ছে 3। এবি হচ্ছে 4, এসি হচ্ছে 3। এবার দেখো আমরা কি জানি, এবার আমরা জানি পরস্পর লম্ব যেহেতু বলে দিয়েছে, তাহলে এই কোণটা কি বলে দিয়েছে, এই কোণটা তার মানে 90 ডিগ্রি বলে দিয়েছে। এবার আমরা কি জানি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, এটা আমরা একটা জিনিস জানি। এবার দেখো এটা যদি কেন্দ্র হয় তাহলে যদি আমরা এটাকে যোগ করি, আচ্ছা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ লেখার আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে একটু অন্যভাবে করি। তাহলে আমরা কি করলাম, আমরা বি কমা ও সি কমা ও যুক্ত করা হলো। এবার দেখো এখন এই যে বিএসি, এবার বন্ধুকে বলতে পারে স্যার আপনি বুঝলেন কি করে এই লাইনটা স্ট্রেট লাইন হবে? আমি বলছি না এটা স্ট্রেট লাইন হবে, আমরা জাস্ট ছবিটা এঁকেছি। এবার দেখি না আমরা স্ট্রেট লাইন হয় কি হয় না। তাহলে বিএসি বিসি বৃত্তচাপের ওপর অবস্থিত পরিধিস্থ কোণ ও বিওসি কি আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, বিওসি ইকুয়াল টু 2 বিএসি। এবার বিএসি এর ভ্যালু কত, 90 ডিগ্রি না, তার মানে এটার মান কত, 180 ডিগ্রি। তাহলে দেখো এইটা কেন্দ্রর সাথে এই যে কোণটা আমরা তৈরি করেছিলাম সেটা কত আসলে 180 ডিগ্রি। তার মানে এটা তো একটা স্ট্রেট লাইন, তার মানে আমরা অবশ্যই কি বলতে পারি, বিসিটা কি আমাদের ব্যাস, বিসি আমাদের ব্যাস। তার মানে ওবি ও ওসি কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বিসির মান এটা, তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু ছিল, তার মানে আমরা কি বলতে পারি, দেখো এবার অঙ্কটা খুব হয়ে গেল সহজ। তাহলে এবিসি এর বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত হবে, 25 হবে। তাহলে বিসি ইকুয়াল টু কত, √25 মানে হচ্ছে 5 সেমি। তাহলে বিসির মান যদি 5 হয় তাহলে ওবি আর ওসি কত হবে, ওবি আর ওসি কত হবে, 5/2 মানে হচ্ছে 2.5 সেমি। তাহলে ব্যাসার্ধর অ্যান্সার কত আসলো আমাদের, 2.5 সেমি। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস। ঠিক আছে, চল তাহলে এই দিকের অঙ্ক আমাদের 6টা অঙ্ক হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোণের, আচ্ছা চতুর্থ বলেনি, তৃতীয় কোণের অনুপাত হচ্ছে 1:2:3 হলে চতুর্থ কোণের মান কত। দেখো এটা একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এটা 1, এটা 2, এটা 3 বলে দিয়েছে, তাহলে এই কোণটার মান আমাকে জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কোণের মান কত আমি ধরবো, ধরি 1 মিনিট, ধরি প্রথম কোণ x ডিগ্রি
যেহেতু 1 বলেছিল, দ্বিতীয় কোণ 2x ডিগ্রি আর তৃতীয় কোণ 3x ডিগ্রি হলো। এবার দেখো এটা যদি প্রথম হয়, এটা যদি দ্বিতীয় হয়, এটা তৃতীয় হয়, প্রথম আর তৃতীয় তো পরস্পর কি মুখোমুখি, মানে পরস্পর বিপরীত কোণ। আর পরস্পর বিপরীত কোণ কি হয়, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তাহলে এটা কি অবশ্যই সম্পূরক হয়ে যাবে। তাহলে অতএব শর্তানুসারে x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 45। ওকে, তার মানে 2x ডিগ্রি কত আসবে, 2 × 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এটা যদি তার মানে 90 হয়, তাহলে এর সাথে এও তো বিপরীত কোণ, তার মানে দ্বিতীয় প্লাস চতুর্থ কোণ সমান সমান হচ্ছে কি 180। এবার তাহলে চতুর্থ কোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে দাঁড়াচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের ভ্যালুটা কত পেয়ে গেলাম আমি, 90 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটা হচ্ছে নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং ঘনকের ক্ষেত্রফলের সাংখ্যমানের 3 গুণ। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্যমানের 3 গুণ, ভুল পড়েছিলাম, সরি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে কি কি বোঝানো হয়, এখানে দেখ নিরেট অর্ধগোলক বলতে এইরকম, তার মানে এই তলটাও কিন্তু আছে, যেহেতু নিরেট তাহলে এর পৃষ্ঠতল বলতে কি, পৃষ্ঠতল বলতে কিন্তু সমগ্র তলটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে 3πr², পৃষ্ঠতল বলতে কিন্তু সমগ্র তলটাকে বোঝাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 3πr²। ওকে, এটা মানে কিন্তু পার্শ্বতল। ওকে, পৃষ্ঠতল মানেই হচ্ছে আমাদের পার্শ্বতল গেল। এবার তাহলে এর বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, 3πr²টা কি বলেছে, ঘনফলের আয়তন, ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান। ঘনফলের সাংখ্যমান বলতে 4/3πr³ এর 3 গুণের সমান। তাহলে আমাকে বলেছে ব্যাসার্ধ কত হবে, তাহলে দেখো এখান থেকে আমি কি করব, এখান থেকে দেখো 3 আমি এখান থেকে কেটে দিলাম, পাই আমি কেটে দিলাম, r² আর এখান থেকে এটা কেটে দিলে তাহলে আর পড়ে থাকে, তাহলে কি পড়ে থাকলো আমার 3 = 4r, এটুকুই পড়ে থাকলো। আচ্ছা, একটা জিনিস আমরা গন্ডগোল করেছিলাম, অর্ধগোলক বলেছিল তো, অর্ধগোলকের আয়তন তো 4 হয় না, 2 হয়, পুরো গোলকের ক্ষেত্রে 4 হয়, তাহলে এটাও 2 হবে। তাহলে r = কত দাঁড়াচ্ছে আমার 3/2, মানে ব্যাসার্ধ আমার দাঁড়ালো হচ্ছে 1.5 সেমি। ওকে, তাহলে ব্যাসার্ধ আমার দাঁড়ালো 1.5 সেমি। আচ্ছা, কোথাও কিছু দেওয়া আছে, আচ্ছা সেমি দেওয়া নেই, তাহলে আমি সেমি দিতে পারবো না, এটা আমি একক লিখবো। ওকে, গেল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে চলো একটা লম্ববৃত্তাকার শঙ্কু যদি আমরা নিয়ে নিই, সরি এই তো, তাহলে দেখো এই লম্ববৃত্তাকার শঙ্কুর যদি আমাকে কি বলে দিয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে এই উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ যদি সমান হয়, এই যে উচ্চতা কোনটা, এখানে আমার উচ্চতা হচ্ছে আমার এইটা, এই জিনিসটা হচ্ছে আমার উচ্চতা, আর ভূমির ব্যাসার্ধ কোনটা, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমার এইটা, তাহলে এই দুটো জিনিস যদি সমান হয় শঙ্কুর ক্ষেত্রে, তাহলে এটা যদি সমান, তাহলে এইখানে একটা ত্রিভুজ তৈরি করছে তো, তাহলে শীর্ষকোণ কোনটা, এইটা হচ্ছে শীর্ষকোণ। তাহলে দেখো একটা শঙ্কু যখন দেখতে যখন আমার এরকম হয়, তাহলে এইটা হচ্ছে তার শীর্ষকোণ, এই যে উচ্চতাটা এটা সমান বলেছে, আর ভূমির ব্যাসার্ধটা সমান, আমার ছবিতে লাগছে না কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে ওপর দিকে দেখ যে কোণটা আছে তার মধ্যে এইটা একটা কোণ আছে, এইটা একটা কোণ আছে, তাহলে এই কোণটা কত হবে, এই যে কোণটা কত হবে, এই কোণটা আমার দাঁড়াবে হচ্ছে, তাহলে আমরা একটা ছবিটা এঁকে নিয়ে করি, তাহলে এখানে যদি নাম দিয়ে দিই, দেখ ABC, এটা D, তাহলে দেখ ত্রিভুজ ADC এর ওপরের শীর্ষকোণটার নাম হচ্ছে ধর tan DAC = হচ্ছে AD/DC। এবার AD আর এই যে DC আর AD এটা তো কি বললো, সমান বললো, তাহলে AD আর AD লিখতে পারি, তাহলে কেটে গেলে 1,
তাহলে ট্যান ডিএসির মান হচ্ছে কত 1, তার মানে ইকুয়াল টু কত ট্যান 45। তাহলে অতএব ডিএসি সমান সমান কি পেলাম 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি তার মানে 45 দাঁড়ায়, তাহলে এই কোণটাও তো বাবু 45ই হবে। তাহলে দুটো কোণ মিলিয়ে কত দাঁড়াচ্ছে 90 ডিগ্রি দাঁড়াচ্ছে না? অতএব এই শীর্ষ কোণটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক যে দেখ এটা আর এটা যদি মানে এখানে সমান বলে দিয়েছে, তোদের কিন্তু সমান কিন্তু নাও বলে দিতে পারে, বলতে পারে উচ্চতা এটা থাকলো আর এখানে ভূমিটা বলে দিল 3 গুণ বলে দিল বা √3 গুণ বলে দিল, এরকমও কিন্তু বলে দিতে পারে, দিয়ে অন্য মান বেরোবে, ট্যানের সেক্ষেত্রে অন্য মান বেরোবে, সেক্ষেত্রে কোনটা আমার চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো অঙ্ক, এটা কিন্তু তোরা ভালো করে দেখে রাখবি। হলো, নেক্সট অঙ্ক দেখ। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan স্কয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তার মানে tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2, তার মানে tan স্কয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 2 tan থিটা ইকুয়াল টু এই দুই সাইড হলো, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস 1 ইকুয়াল প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কিসের ফর্মুলা? a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা। তাহলে tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে tan থিটা ইকুয়াল টু 1। এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। তাহলে চলো এবার তাহলে tan থিটার মান যখন আমি পেয়ে গেছি, ওকে, tan থিটার মান যখন আমি পেয়ে গেছি 1, তার মানে কি cot থিটার মানও কত হবে 1ই হবে অবভিয়াসলি। তার মানে কি বলেছিল tan টু দি পাওয়ার এই tan স্কয়ার থিটা আর cot টু দি পাওয়ার 4 থিটা, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কি 1 স্কয়ার আর 1 টু দি পাওয়ার 4, মানে অ্যান্সার হচ্ছে আমার 2 হয়ে গেল আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে x cos থিটা ইকুয়াল টু 3 4 tan থিটা ইকুয়াল টু y হলে x y এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। x cos থিটা ইকুয়াল টু 3, ওকে, x cos থিটা ইকুয়াল টু 3 আর y, আচ্ছা 4 tan থিটা ইকুয়াল টু y, 4 tan থিটা ইকুয়াল টু y। এবার কি বলেছে এদের মধ্যে সম্পর্ক বার করতে হবে। এবার দেখ tan আর cos এর মধ্যে তো কোনো সম্পর্ক নেই, কার মধ্যে আছে sec আর tan এর মধ্যে আছে। তাহলে দেখ x cos থিটা ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে 3/x হলো। এবার এটাকে যদি আমি দেখ উল্টে দিই, তাহলে এখানে আমি কি লিখতে পারবো cos থিটাকে আমি উল্টে কি লিখতে পারি 1/sec থিটা ইকুয়াল টু 3/x, তাহলে sec থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো x/3 লিখতে পারলাম। নেক্সট দেখো y/4 ইকুয়াল টু লেখা যায় tan থিটা, কারণ এখানে দেখ 4 tan থিটা ইকুয়াল টু y আছে, তাহলে y/4 ইকুয়াল টু কি লেখা যাবে tan থিটা লেখা যাবে। তাহলে দেখ এবার আমি ফর্মুলা কি জানি, আমি কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে sec স্কয়ার থিটা মানে কি x/3 তার হোল স্কয়ার মাইনাস y/4 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে জিনিসটা কি আসবে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার থিটাকে যদি বাদ দিয়ে আমরা যে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে এটা আসবে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। চলো লাস্ট অঙ্কের দিকে যাই আমরা। লাস্ট অঙ্ক কি বলছে দেখো, এই অঙ্কটা রিপিট হয়েছে অলরেডি আগে আমাদের, তাও আমরা একবার করে নিই। কি বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, সামেশন অফ fi(xi) হচ্ছে 132 প্লাস 5k, সামেশন অফ fi হচ্ছে 20, তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে চলো করা যাক কি বলেছে। আচ্ছা আমরা অন্য একটা পেজ নিই, হ্যাঁ চলো কি বলেছে সামেশন অফ fi(xi) হচ্ছে 132। আচ্ছা আগে আমরা সূত্র লিখে নিই, আমরা কি জানি গড় ইকুয়াল টু
সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এবার গড় কত বলে দিয়েছিল আমাকে? 8.1 বলে দিয়েছিল, তাই তো। আর সামেশন অফ এফআই এক্সআই কত বলেছিল? 132 প্লাস 5k, 132 প্লাস 5k। আর সামেশন অফ এফআই কত বলে দিয়েছিল? হচ্ছে আমার 20। কিছুই না, একদম সিম্পল অঙ্ক, কিছুই নাই। এটা যদি এদিকে তাহলে এসে গুণ হয়ে যায়, তাহলে এখানে হয়ে গেল তোর 162 আর এখানে 132 প্লাস 5k, দ্যাট মিনস 5k ইকুয়াল টু হচ্ছে 162 মাইনাস 132 মানে হচ্ছে 30, তাহলে k ইকুয়াল টু 30/5 মানে হচ্ছে 6 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, কমপ্লিট। তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আচ্ছা, এখানে 11টা অঙ্ক ছিল। আচ্ছা আচ্ছা, এখানে দেখ নাম্বারে ভুল আছে, এটা 11 নম্বর, এটা কিন্তু দেখ 12 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 12টা অঙ্ক আমাদের ছিল। তাহলে আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। একটা মাঝারি লেভেলের, একটা খুব কঠিনও না খুব সহজও না পেজটা ছিল। আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছিস, ভালো করে অঙ্কটা কর। আমি তো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো যে আমাদের যে নেক্সট পেজটা আছে সেটা নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য ফাটিয়ে অঙ্ক কর, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস কর। মাধ্যমিকে কিন্তু আমাদের একটা ভালো অঙ্কের নম্বর কিন্তু তুলতেই হবে, এই শপথ নিয়ে কিন্তু এখন থেকে তোরা এগোতে থাক, আর সময় বেশি নাই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবি, তার সাথে সাথে কমেন্টে বল ভিডিওটা কেমন লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে, কি বুঝতে পারছিস না, কি ইমপ্রুভমেন্ট দরকার, সেই জায়গাগুলোও কিন্তু ভালো করে আমাকে জানা। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।